ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। গ্রামে দিনের অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ। জ্বালানি ঘাটতি স্বীকার করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর। চট্টগ্রামের উন্নয়নে অগ্রাধিকার এডিবির, জানালেন অর্থমন্ত্রী। আমদানি রফতানির দীর্ঘসূত্রতা কমাতে একসঙ্গে কাজ করবে বন্দর ও কাস্টমস। কুড়িগ্রামে শূন্য রেখা থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ। ফেরানোর চেষ্টায় বিজেপি। মেহেরপুরে 5 ঘন্টা পর ছাড়া পেল কৃষক। বাগেরহাটে হাসপাতাল চত্বরে গ্যাস লিকেজ থেকে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন। দগ্ধ চালক। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। পুড়েছে 8টি মোটরসাইকেলও। পদ্মার ভাঙনে বিলীন শরীয়তপুরের 100 মিটারের বেশি এলাকা। তিস্তা ধরলার তাণ্ডবে দিশেহারা কুড়িগ্রামের নদী পারের মানুষ। টেকসই বাঁধ নির্মাণের দাবি। বাংলা সময়ের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ ঘাটতিতে সারা দেশেই বেড়েছে লোডশেডিং। ঢাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বিভিন্ন জেলা শহর ও গ্রামে দিন রাত মিলিয়ে প্রায় অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও কারখানার উৎপাদন। আর সোমবার রেকর্ড 3671 মেগাওয়াট লোডশেডিং হয়। ভ্যাপসা গরমের মধ্যে বেড়েছে লোডশেডিং। বাসাবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান, কোথাও নেই বিদ্যুৎ। গরমে অতিষ্ঠ মানুষের ভরসা হাত পাখা। রান্নারও কষ্ট হয়, আমরা কারেন্টে রান্না করি, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকা যায়। পানি নিয়ে কষ্ট, গরমের কষ্ট, তো অস্থির হয়ে আছি। নগর থেকে গ্রাম সব জায়গায় একই পরিস্থিতি। শিডিউল ছাড়া ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। গ্রাহকের অভিযোগ, দিনরাত মিলিয়ে কোথাও কোথাও অর্ধেক সময় বিদ্যুৎ থাকছে না। ব্যাহত হচ্ছে গৃহস্থালির কাজকর্ম। শিশু ও বয়স্কদের পাশাপাশি বিপাকে শিক্ষার্থীরাও। জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ভাই। সকালে নাই ঘুমেও শান্তি নাই, কাজ করেও শান্তি নাই। 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কারেন্ট থাকে না। আধা ঘন্টা আসে, 3 ঘন্টা নাই। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। এক সপ্তাহ ধরে ভয়াবহ লোডশেডিং এ বিপর্যস্ত খুলনার জনজীবন। শহরে দিনরাত মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা, আর গ্রামে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে ফ্রিজের মালামাল। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। এখন তো আমাদের চলাই দুষ্কার হয়ে যাচ্ছে। এক সপ্তাহ ধরে কোনো কারেন্ট আমরা পাচ্ছি না। মাঝে আসে আবার চলে যায়। সারা রাত কোনো কারেন্ট থাকে না, এই আসে যায়। চট্টগ্রামে দিনে কয়েক দফা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি, দোকানপাট ও ছোট শিল্প কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাদারীপুরের সবচেয়ে কষ্টে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। কারখানার উৎপাদন নেমে গেছে অর্ধেকে। দিনের মধ্যে 4 থেকে 5 বার কারেন্ট যায়, গেলে তার সাথে সাথে আসে না। ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর কারেন্ট আসে। মাল ভালো মতন ডেলিভারি দিতে পারি না এবং কাস্টমার ছিল 8 থেকে তো 10-12 বার কারেন্ট যায়, চলে যায়। আমরা কাম কাজ করতে পারি না। সিলেটের 4 জেলার পিডিবি এলাকায় রয়েছে বড় ঘাটতি। পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাতেও পরিস্থিতি ভয়াবহ। ময়মনসিংহ নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই 1 থেকে 1.5 ঘন্টা পর পর বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। অনেক ফ্রিজিং আইটেম আছে, এগুলো একেবারে নষ্ট হয়ে যায়। 24 ঘন্টা মাঝে 12 ঘন্টাও থাকে না। দোকানও পাওয়া যায় না, খুব বেশি গরম। রান্না করতে যাচ্ছি, কারেন্ট নাই। ঘুমাতে যাচ্ছি, তখনও কারেন্ট নাই। আইসক্রিম রাখি, আইসক্রিম নষ্ট হয়ে যায়, ফ্রিজ লোডিং নেয় না। কারেন্ট না থাকলে আমাদের সম্পূর্ণ বসে থাকতে হয়। জাতীয় গ্রিড থেকেই সরবরাহ কম হওয়ায় এই ভোগান্তি। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ পেলে জনভোগান্তি কমার আশা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার। চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ এখানে বরাদ্দ পাচ্ছি না। কিছুদিনের মধ্যে এই সমস্যা এখানে সমাধান হবে। আশা করি জেনারেশন এখানে বৃদ্ধি পেলে আমরা আমাদের লোডশেডিং কমে আসবে। কুমিল্লায় চাহিদার বিপরীতে ঘাটতি 260 মেগাওয়াট। চট্টগ্রামে 141 মেগাওয়াট। নেসকোর আওতাধীন রংপুর মহানগরে 95 থেকে 110 মেগাওয়াট কম পাওয়া যাচ্ছে। শেরপুরে অর্ধেক পাওয়া গেলেও নীলফামারীতে তারও কম পাওয়া যাচ্ছে। এদিকে মানিকগঞ্জে 194 মেগাওয়াটের বিপরীতে 137 মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পূর্ণ সক্ষমতায় ফেরাতে 72 ঘন্টার জন্য বন্ধ থাকবে ত্রুটিপূর্ণ এলএনজি টার্মিনাল। এতে সংকট আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। চলমান গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। বলেন, তাৎক্ষণিক সমাধান না থাকলেও সমাধানের চেষ্টা করছে সরকার। আর জ্বালানি মন্ত্রী জানান, কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা নয়, তেল আমদানিতে সবার সমান সুযোগ তৈরির জন্যই নীতিমালা করা হচ্ছে। তীব্র লোডশেডিং, ভুতুরে বিলের অভিযোগ, কখনো তেল সংকট,
আবার কখনো গ্যাসের জন্য হাহাকার। এই চ্যালেঞ্জ আরও তীব্র হয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনায়। এসবের মধ্যেই আবার বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার আলোচনা। এমন পরিস্থিতিতে রাজধানীতে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERBর আয়োজন জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার। এতে সাম্প্রতিক গ্যাস বিদ্যুৎ পরিস্থিতি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সময়টা আমাদের কারোর জন্য স্বস্তিকর নয়, বলতে কোনো দ্বিধা নেই। বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটি বড় ধরনের গ্যাপ রয়ে গেছে, একইভাবে জ্বালানিরও সরবরাহ গ্যাপ রয়েছে। এই সত্যটা কিন্তু আমরা অস্বীকার করছি না এবং করবও না। এই সমস্যার দায় আমাদের না, এ কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই। তো আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, তাৎক্ষণিক সমাধান সূত্র আমাদের পাশে না থাকলেও আমরা চেষ্টা করেছি কষ্ট কিভাবে লাঘব করা যায়। তবে কারিগরি জটিলতা সারাতে আবারও অন্তত 72 ঘন্টার জন্য বন্ধ রাখতে হতে পারে ত্রুটিপূর্ণ LNG টার্মিনালটি। তাই গ্যাস সংকট ফের তীব্র হওয়ার পূর্বাভাস দিলেন প্রতিমন্ত্রী। একটা বয়লারের কাজ চলছে, আরেকটা বয়লার কিন্তু এখনো কিন্তু ফাংশন হয়নি। এইটা ফাংশন করতে গেলে আবার সাময়িকভাবে প্রথম বয়লারটা অপারেশন বন্ধ রাখতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সেই কারণে আমরা তাদের সাথে আলোচনা চালাচ্ছি কোন সময়টা আমরা নির্ধারণ করতে পারি যে সময়ে মানুষের কষ্ট কম হবে। সেমিনারে জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়া হলে ভোক্তা স্বার্থ নিয়ে শঙ্কা তুলে ধরেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। যখন কোনো সংকট তৈরি হয় তখন প্রাইভেট সেক্টর মুনাফা ম্যাক্সিমাইজ করে, তাহলে আমরা প্রাইভেট সেক্টরের হাতে নিরাপদ। যদিও মন্ত্রীর দাবি জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়া হলেও বাড়তি সুবিধা পাবে না বিশেষ কোনো প্রতিষ্ঠান। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। দেশে 2টা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মা মেঘনা যমুনার থাকুক, একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ওয়েল আর রিলায়েন্স। আর যদি কারো যদি লাইন দিয়ে সস্তায় আমাদের কাছে কিনতে না চায়, বেশি দাম দিয়ে প্রাইভেটটা কিনবে, তো অসুবিধাটা কি আছে? বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্রে মার্কিন কোম্পানিগুলোকে আগ্রহী করতে শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন বলেও জানান জ্বালানি মন্ত্রী। দেখা করে তাদেরকে ইনভাইট করব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আমদানি রফতানির দীর্ঘসূত্রতা কাটাতে সমন্বিতভাবে কাজ করবে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস। এতে বন্দরের গতিশীলতার পাশাপাশি বাড়বে বিনিয়োগ। বন্দরের নানা সংস্থার সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রামের উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে ADB। নির্ধারিত সময়ে পণ্য খালাসসহ নানা সংস্থার মধ্যে সমন্বয়হীনতায় ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বাড়ছে সময় ও খরচও। এমন বাস্তবতায় চট্টগ্রাম বন্দরের দীর্ঘসূত্রিতা কাটাতে মঙ্গলবার দুপুরে বন্দর ভবনে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সহ নানা সংস্থার সঙ্গে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এ সময় সমন্বিতভাবে কাজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে মিলে একটি কমিটি করার সিদ্ধান্ত হয়। জয়েন্টলি সবাইকে নিয়ে বসে যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কি হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছে। মন্ত্রী জানান, চট্টগ্রামের উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে ADB। চট্টগ্রাম নিয়ে তাদের বিশাল পরিকল্পনা আছে। চট্টগ্রামের খালি লজিস্টিক্স হাব হিসেবে নাই, এই চট্টগ্রাম অঞ্চলকে আগামী দিনে উন্নয়নের অগ্রপথিক হিসেবে তারা দেখতে চায়। বৈঠকে ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা ও ব্যবসার পরিবেশ সৃষ্টিতে বিভিন্ন সংস্থাকে সহায়তা চান ব্যবসায়ীরা। ICD ব্যাপারে সিদ্ধান্ত, এক্সপোর্ট বন্ডের ব্যাপারে সিদ্ধান্ত, এমটি কন্টেনার বাইর করার সিদ্ধান্ত, অকশনের সিদ্ধান্ত সাথে সাথে হয়ে গেছে। সমস্যা হবে সাথে সাথে সমাধান করতে হবে এবং জিরো টলারেন্স। কাস্টমসের ক্ষেত্রে জিরো টলারেন্স, তিনি অ্যাকশনের কথা বলেছেন। আমাদেরকে মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন যে গার্মেন্টস সেক্টরের ইম্পোর্ট এবং এক্সপোর্টে যে ধরনের সমস্যাগুলো বিরাজ করতেছে এগুলা ইনস্ট্যান্টলি সমাধান করা হবে। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাক ও শিল্প কারখানা চলমান রাখার উপরও গুরুত্ব দেন মন্ত্রী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কুড়িগ্রামের ভুরুঙ্গামারি সীমান্তে শূন্যরেখার পাশ থেকে বাংলাদেশের যুবককে ধরে নিয়ে গেছে BSF। ফিরিয়ে আনার চেষ্টায় বিজিবি। এদিকে মেহেরপুর এক কৃষককে আটকের পর ছেড়ে দিয়েছে BSF।
বাংলাদেশ থেকে বারবার পদক্ষেপ ও প্রতিবাদ জানানোর পরও সীমান্তে বন্ধ হচ্ছে না বিএসএফের ধরপাকড়। সীমান্তের অভ্যন্তরে ঢুকে প্রায়ই ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশিদের। এবার কুড়িগ্রামের ভুরিঙ্গামারি শূন্যরেখার পাশ থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানায় সোমবার মধ্যরাতে শিলখুড়ি এলাকায় আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন কাজিয়াচর এলাকার আজিবর রহমান। দোনালার মাথা এলাকায় শূন্যরেখার কাছে পৌঁছালে ভুল করে ভারতীয় অংশ দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় ভারতীয় বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। এরই মধ্যে তাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি। এদিকে মেহেরপুরের আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে সীমান্ত সংলগ্ন প্রায় 1.5 বিঘা জমিতে বিভিন্ন ফসল চাষ করে আসছেন। মঙ্গলবার সকালে ভারতীয় নাগরিকদের মালিকানাধীন লিজ নেওয়া জমির মরিচ খেতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় থাকা 2 ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন স্থানীয়রা। পরে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের আটক করা 3 নাগরিককে ছেড়ে দেওয়া হয়। তানজিনা তাসনিম, সময় সংবাদ। বাগেরহাটে হাসপাতাল চত্বরে গ্যাস লিকেজ থেকে পুড়ে ছাই হলো অ্যাম্বুলেন্স। এতে দগ্ধ হয়েছেন চালক। তাকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুড়ে গেছে সেখানকার 8টি মোটরসাইকেলও। দাউ দাউ করে জ্বলছে আগুন, রোগী বহন করা গাড়ি পুড়ে ছাই। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতাল চত্বরে রোগী নিতে আসে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স। রোগী ওঠানোর আগেই গ্যাস লিকেজ থেকে হঠাৎ অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে অ্যাম্বুলেন্সের পাশাপাশি পুড়ে যায় পার্ক করে রাখা 8টি মোটরসাইকেলও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় অ্যাম্বুলেন্সের চালক ফরিদ হোসেনকে। এ সময় হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম দেখতেছি ধোয়া, আর শব্দটার পরেই তো ধোয়া, শেষে তো আমরা দূর দূরে বার করছি। আমি তো খালি শুধু আগুন আর আগুন। আমি তো সবাই কিভাবে কি নামবো, সেটা আমরা সবাই নামবো। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, এতে 7-8টা মানে এখানে যে মোটরসাইকেল ছিল সেগুলো পুড়ে গেছে। দগ্ধ চালককে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। বাংলা সময় আরও থাকছে। বাগেরহাট অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগ স্বজনের। হার্ট অ্যাটাকে মৃত্যুর দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। পদ্মার ভাঙনে শরীয়তপুরে বিলীন 100 মিটারের বেশি এলাকা। নদী পাড় থেকে সরিয়ে নেওয়া হয়েছে বসতঘর ও দোকানপাট। এদিকে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতেই কুড়িগ্রামে শুরু হয়েছে তীব্র ভাঙন। পদ্মার আগ্রাসনে ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে একের পর এক ভিটে মাটি। শেষ রক্ষায় বসতঘর সরিয়ে নিচ্ছেন নদী পাড়ের মানুষ। এই চিত্র শরীয়তপুরের জাজিরা উপজেলার কাথুরিয়া গ্রামে। সোমবার রাতে পদ্মা নদীতে শুরু হয় তীব্র স্রোত। মঙ্গলবার সকালে কয়েক ঘন্টার মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায় 100 মিটারেরও বেশি এলাকা। বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙছে তীর। ঝুঁকিতে রয়েছে ফসলি জমি ও বাড়িঘর। সকাল থেকে মনে করেন যে ভাঙা শুরু হয়েছে, এক লাখে মনে করেন যে 3 লাখ ভাঙতেছে। ভাঙার পরে এসে মনে করেন 2 বস্তা 4 বস্তা 10 বস্তা দিয়া বালু দিয়া তারা দেখাই দিতেছে, কিন্তু এটা তো আপনার সমাধান নাই। অল্প একটু যেটু ভাঙে ওদিকটা কিছু কিছু বস্তা হালায়, তারপরে ভাঙা থামে, আর কোনো খোঁজ খবর নেই, এরা চলে যায়। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে গতানুগতিক চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। বর্ষাকালে কোথাও ভাঙন দেখা দিলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন রোধ করি। ভাঙন দেখা দেওয়ার সাথে সাথে আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এখানে যতক্ষণ ভাঙন রোধ হবে না ততক্ষণ জিও ব্যাগ ডাম্পিং করা হবে। এদিকে কুড়িগ্রামের নদ নদীর পানি কমার সঙ্গে সঙ্গে আবারও দেখা দিয়েছে ভাঙন। গত 1 মাসে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর 50টিরও বেশি পয়েন্টে অব্যাহত রয়েছে ভাঙন। দুর্গতদের অভিযোগ, টেকসই বাঁধ নির্মাণে আবেদন জানালেও মেলেনি সমাধান। ভাঙতেছে যে আরো যে 1000 বাড়ি আছে এগুলো থাকতে পারবে না। ভাঙন রোধে অধিক ঝুঁকিপূর্ণ 40টি পয়েন্টে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। ওমর ফারুক, সময় সংবাদ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪২ বছর আগে পানি নিষ্কাশনের জন্য জায়গা সহায়তা বসানো মেশিনগুলোর বেশিরভাগই বর্তমানে অচল একথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার ও খননের উপর গুরুত্ব দেন তিনি। সকাল থেকে দিনব্যাপী যাত্রামোড়া ভুলতা সহ বিভিন্ন এলাকায় সরকারি প্রকল্পের কার্যক্রম ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন শেষে একথা জানান তিনি। 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন পুনরুদ্ধার করব। সেখানে কিন্তু আমরা যেখানে যে অবকাঠামো তৈরি হয়েছে বিগত সরকারগুলো আমলে, সেখানে আমরা কিন্তু সেখানেগুলো জনগণকে সম্পৃক্ত করে সেগুলো কিন্তু আমরা গুড়িয়ে দিচ্ছি এবং সেই খালগুলোর যেন স্বাভাবিকতা ফিরে পায়, প্রবহমান ফিরে পায়, তার জন্য আমরা চেষ্টা করছি। বাগেরহাটে ভুল চিকিৎসায় অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, কর্তব্যরতদের দায়িত্বে অবহেলার কারণেই এই মৃত্যু হয়েছে। তবে ভুল চিকিৎসা নয়, হার্ট অ্যাটাকে রোগী মারা গেছে এমনটাই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। স্বজনদের আহাজারিতে হাসপাতালে শোকাবহ পরিবেশ। বাগেরহাটের পুরানবাজার মোড়ে অবস্থিত পলিক্লিনিকে পিত্তথলির পাথর অপারেশনের জন্য ভর্তি হন 20 বছর বয়সের নাসিমা বেগম। সোমবার রাত 11টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় তাকে। ভোর 4টার দিকে স্বজনরা জানতে পারেন রোগীর মৃত্যুর খবর। চিকিৎসকের অবহেলায় নাসিমার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। সে বলতেছে হার্ট অ্যাটাক করছে, আবার বলে পিত্তথলিতে ঝিল পাওয়া গেছে, মানে সে উল্টাট পালাট বললে আমাদের। যখন আমাকে রুগী জোরে একটা চিৎকার দিয়ে সোরে আল্লাহর আমার কলজে ছিঁড়ে গেল, তখন আমরা দরজা ধাক্কাই অপারেশন থিয়েটারে, কোনো ডাক্তার দরজা খোলে না। সুস্থ রোগী 10 মিনিট আগে বলছে যে সুস্থ, সে কিভাবে মারা গেল? ডাক্তারের অবহেলায় যদি কোনো পেশেন্ট বা কোনো রোগী মারা যায় তাহলে সঠিক তদন্ত করে যা উপযুক্ত বিচার এবং উপযুক্ত বিচার করা উচিত। চিকিৎসকের দাবি অপারেশন থিয়েটারে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। আপনাদের যদি মনে হয় যে ভুল চিকিৎসা, আপনারা পোস্টমর্টেম করান। আমার অপারেশন সাকসেসফুল, এভরিথিং ওকে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি এবং এই বিষয়ে তারা তদন্ত কমিটির যে রিপোর্ট দিবে সেই রিপোর্টের আলোকে আমরা ব্যবস্থা নিব। নিহত নাসিমার 7 মাসের ছেলে সন্তান রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। বাংলা সময় আরও থাকছে। 23 মাস অনুপস্থিত থাকলেও পদে বহাল রংপুরের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের অনিয়ম। আটকে আছে 200 শিক্ষার্থীর উপবৃত্তি, মিলছে না সমাধান। হাসপাতাল থেকে তুলে নিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঝালকাঠি সদর হাসপাতালের এ ঘটনায় নিরাপত্তা নিয়ে রোগীদের মাঝে ব্যাপক দুশ্চিন্তা দেখা দিয়েছে। ধর্ষণে জড়িত সন্দেহে দুজনকে এরই মধ্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে তুলে নিয়ে বৃদ্ধাকে ধর্ষণ, চিকিৎসা কেন্দ্রে নিরাপত্তা নিয়ে সংশয়ে রোগীরা। ভুক্তভোগী প্রতিবন্ধী ওই নারী জানান, সোমবার রাতে ঝালকাঠির সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসা নিতে আসে তিনি। রাতে দুজন লোক চা নাস্তা খাওয়ার কথা বলে বাইরে নিয়ে যায়, পরে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর নির্যাতিতাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। রাত 3টার সময় ঢোকছে পর কইছি যে আমের হয় কি, কইছে আমার চাষি কইয়া মাতারি রেল হয়ে গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে শঙ্কামুক্ত ওই নারী। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। প্রশাসনকে সর্বোচ্চ যাতে এই বিষয়ে দেখার জন্য যে যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুততার সাথে আইনের আওতায় আনা। আমাদের হাসপাতালে কোন স্টাফ বা কর্মচারীর জন্য গাফিলতি যে এর মধ্যে বের হয়, আমরা প্রয়োজনে সর্বোচ্চ আপনার বিধিমত ব্যবস্থা আমরা নিব। পুলিশ জানিয়েছে, ঘটনা জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যে আমরা সাসপেক্টকে গ্রেপ্তার করেছি। তার নাম বিল্লাল এবং সে জানিয়েছে যে তার সাথে আরেকজন ছিল, তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। স্বামীহারা ওই নারী 15 বছর ধরে ভিক্ষাবৃত্তি করছেন। সময় সংবাদ, ঝালকাঠি। চাঁদপুরের শাহরাস্তিতে ডাম্প ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের। পুলিশ জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে আল আরফ পরিবহনের একটি বাস হাজীগঞ্জে যাচ্ছিল। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির বানিয়াচৌ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে 2 চালক ও 1 হেলপার নিহত হন। ওরা আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোরের হালতি বিলে মাছ ধরার সময় নৌকা ডুবে যুবকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার খাজুরা ইউনিয়নের বামন গ্রামের হাবিবুর রহমান ও তার ছেলে শহীদুল নৌকা দিয়ে হালতি বিলে মাছ ধরতে যান। এ সময় ঝড় বৃষ্টি শুরু হলে নৌকাটি ডুবে যায়। হাবিবুর সাঁতরে তীরে উঠলেও তার ছেলে শহীদুল জালে আটকে পড়ে। পরে বাবার চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে জালে আটকে থাকা শহীদুলের লাশ উদ্ধার করে। শুধু প্রযুক্তি ব্যবহার করে গুজব বন্ধ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক জনসচেতনতা। গুজব প্রতিরোধে সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল হক বাড়ি। দুপুরে রংপুর জেলা প্রশাসন আয়োজিত মোবাইল টাওয়ারের ইএমএফ রেডিয়েশন পরীক্ষণ জনসচেতনতা ও কিউওএস উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন সাংবাদিক, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ। সভায় মোবাইল টাওয়ার ও ইএমএফ রেডিয়েশন এবং অপারেটরদের সেবা সম্পর্কিত নানা বিষয় তুলে ধরা হয়। ঝিনাইদহে সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাতে নিজ ঘরে ঘুমিয়েছিল সদরের ঘোরশাল গ্রামের তালতলা পাড়ার হান্নান মুসল্লির 14 বছর বয়সী ছেলে আরাফাত হোসেন। এ সময় ঘুমের মধ্যে বিষধর সাপ তাকে ছোবল দেয়। টের পেয়ে স্বজনরা তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে পড়ে সে। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে আরাফাতের মৃত্যু হয়। নিহত কিশোর ঘোরশাল মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফতাব উদ্দিনের মৃত্যু হয়। পুলিশ জানায় শনিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাই ফরিদ মিয়ার সঙ্গে আফতাব উদ্দিনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে তিনি আহত হন। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় ময়মনসিংহ মেডিকেলে। সেখানে 3 দিন চিকিৎসাধীন থাকার পর আফতাব উদ্দিনের মৃত্যু হয়। দীর্ঘ 23 মাস প্রতিষ্ঠানে না এসেও প্রশাসনিক সিদ্ধান্তে বহাল রয়েছেন রংপুরের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান। এতে ব্যাহত হচ্ছে সেই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, বন্ধ রয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেতনও। আর প্রশাসনিক জটিলতায় আজকে 200 শিক্ষার্থীর উপবৃত্তি, যদিও তদন্ত করে ব্যবস্থা নিয়ে আশ্বাস দিয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেদের রিপোর্ট। রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান প্রায় 23 মাস ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত, অথচ বহাল আছেন অধ্যক্ষ পদে। দীর্ঘদিনের এই অনুপস্থিতির প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমে। শুধু শিক্ষা কার্যক্রম নয়, অধ্যক্ষকে ঘিরে প্রশাসনিক জটিলতায় বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরাও। 6ষ্ঠ, 9ম ও একাদশ শ্রেণীর প্রায় 200 শিক্ষার্থীর উপবৃত্তি আটকা আছে। বন্ধ রয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা জামানের বেতন ভাতাও। 2024 সালের আগস্টে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই প্রতিষ্ঠান আসা বন্ধ করেন অধ্যক্ষ শাহজাহান। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে একাধিক শিক্ষক পর্যায়ক্রমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। চলতি বছরের মে মাসে প্রশাসনিক আদেশে পুনর্বহাল করা হয় শাহজাহানকে। তবে প্রতিষ্ঠানে না এলেও এমপিও ও প্রশাসনিক ওয়েবসাইটের পাসওয়ার্ড নিয়ন্ত্রণ করছেন। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তাকে বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তবে সব অভিযোগ অস্বীকার করেন অধ্যক্ষ শাহজাহান। হাইকোর্টে মামলা চলতেছে, আপনার প্রায় 3.5 কোটি টাকার দুর্নীতি, সবকিছু এগুলো সব মিথ্যা? জি, সবই মিথ্যা। আপনি যে দীর্ঘ 23 মাস থেকে কলেজে যান না, সেটাও মিথ্যা? মোস্তফা জামান মুকুলের নেতৃত্বে 2024 সালের 27শে আগস্ট প্রতিষ্ঠানে মব সৃষ্টি করছিল। মব সৃষ্টি করার পরে আমাকে প্রতিষ্ঠানে যেতে বাধা দেয় আর কি। ডিসি স্যারের একক ক্ষমতা বলে আর কি, আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওনাকে দায়িত্ব দেয় এবং প্রতিষ্ঠানের যাবতীয় পাসওয়ার্ডগুলো ওনারা কবজায় নিয়ে নেন। সেই সুবাদে উনি ওনার নিজের বেতন চালু করতে পেরেছেন। অধ্যক্ষের দীর্ঘ অনুপস্থিতি ও প্রশাসনিক জটিলতার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। প্রতিষ্ঠানে তাকে যাইতেই তো হবে, না গেলে তো
বেতন নেওয়ার কোনো সুযোগ থাকে না। উনি আসলে কাজ করতেছেন কিনা সেই বিষয়টা আমরা প্রতিবেদন দেওয়ার জন্য আমরা 3 সদস্যের কমিটি করে দেবো আর কি। প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ফেরাতে দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল কেমিক্যাল কারখানার গোডাউন। বিকেলে সানারপাড় এলাকায় বার্নিশ তৈরির কারখানায় গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে সে আগুন। তবে তার আগে পুড়ে যায় বার্নিশ তৈরির বিভিন্ন ধরনের কেমিক্যাল। দেওনাই নদীতে নড়বড়ে বাঁশের সাঁকো নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন সদর ও জলঢাকা উপজেলার 10 গ্রামের বাসিন্দারা। এদিকে স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের পাকা সেতু নির্মাণে বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। নড়বড়ে বাঁশের সাঁকো, দুই পাড়েই নদীর ভাঙ্গন, তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের বসুনিয়ারডাঙ্গা এলাকায় দেওনাই নদীতে স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করেন। কয়েক যুগ ধরে প্রতি বছর পুরনো বাঁশ বদল ও সংস্কার করে সাঁকোটি টিকিয়ে রাখা হচ্ছে। প্রায় 100 মিটার দীর্ঘ এই সাঁকো সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন ও জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মানুষের যাতায়াতের সহজ পথ। বিকল্প পথে জেলা শহরে যেতে ঘুরতে হয় অন্তত 20 কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের পাকা সেতু নির্মাণে বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। 2-3টা গ্রাম বসবাস করি এই বাঁশের সাঁকো দিয়ে। দিক থেকে 10 কিলোমিটার, এই দিক দিয়ে 10 কিলোমিটার। এর কারণে ওই পাশের লোকদের সাথে আমাদের কমিউনিকেশন করতে সমস্যা হয়। মাল নিয়ে আমরা পুলের নিচেও পড়ে যাই, অনেক সময় পায়ে আহত হয়। মা বোনদের অনেক সময় সদরে নিয়ে যেতে আমাদের খুবই সমস্যা হয়। এই সাঁকোয়াটা যদি ব্রিজটা যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের খুবই ভালো হয়। অতি শীঘ্র যেন আমাদের এটা ব্রিজ একটা নির্মাণের আশ্বাস করতে। উপজেলা প্রশাসন বলছে, দেওনাই নদীতে বাঁশের সাঁকোর জায়গায় পাকা সেতু নির্মাণে ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে, ডিপিপি এখনো অনুমোদন হয়নি। তো সেটা ডিপিপি অনুমোদন হলে আমরা সেটা তখন বাস্তবায়নের কার্যক্রম শুরু করব। সাঁকোটি প্রতিদিন অন্তত 10 গ্রামের মানুষ ব্যবহার করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দিনাজপুরে জলাবদ্ধ 500 বিঘা জমি 8 বছর ধরে হচ্ছে না এতে আমন আবাদ। বছরে ক্ষতির পরিমাণ 2 কোটি টাকা। এ নিয়ে এলাকাবাসী বলছে, অপরিকল্পিত বসতবাড়ি নির্মাণে পানি নিষ্কাশনের নালা ভরাট হয় এমন দুর্দশা। বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা, তার মধ্যে জন্ম নিয়েছে অনেক আগাছা ও কচুরিপানা। দিনাজপুরের সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের 5টি গ্রামের ধান চাষের প্রায় সব জমিতেই এখন জলজট। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত বসতবাড়ি নির্মাণের কারণে পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় 500 বিঘার বেশি জমিতে প্রায় 8 বছর ধরে হচ্ছে না আমন আবাদ। শুধু আমন নয়, বড় মৌসুমে যেটুকু জমিতে ধান চাষ হয় সেই ফসল ঘরে তুলতেও বেশ বিপাকে পড়তে হয় পানির জন্য। এ বিষয়ে একাধিক দফতরে জানানো হলেও মেলেনি কোনো সমাধান। এগুলা দীর্ঘকাল থেকে মনে করেন যে আমরা দেখতেছি যে 2, 4, 5 বছর থেকে এগুলা পানির তলেই পড়ে আছে। এই পর্যন্ত জঙ্গল হয়ে আছে, সারা বাড়ি ভুঁই টুই গাড়া শেষ, আর হিটি এলাকা এক কোমর পানি। এলাকাটার সমস্যা যে 1 ঘন্টা যদি বৃষ্টি হয় কেউ বাড়িতে থাকতে পারি না। পানি বের হওয়ার একটা রাস্তা করে দেবো এখানটা, আমরা যাতে শুকনো জায়গায় হাঁটতে পারি বাচ্চা নিয়ে। এটা আমরা যে কিভাবে আছি আর কিভাবে চলবো, এটার কোনো দেখার কোনো লোক আসে না। জলাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট দফতরকে অনুরোধ কৃষি বিভাগের। আর প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশলী তারা এটি যদি দ্রুত পদক্ষেপ নেয় এবং এটি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়, তাহলে আমন মৌসুমের এখনও আমাদের সময় আছে, তাহলে আমরা আমনটাকে নির্বিঘ্ন করতে পারি। উপজেলা থেকে চেষ্টা করবো ওখানে প্রকল্প নিয়ে ওখানে একটু বড় পাকা ড্রেন করে দিতে, যেন ওই বিশাল অংশটুকু যেন জলবদ্ধতাটুকু কেটে যায়। কৃষি বিভাগের তথ্য মতে, জলাবদ্ধতার কারণে ধান চাষ করতে না পারায় ওই এলাকায় প্রতি বছর ক্ষতি হচ্ছে 2 কোটি টাকার বেশি। সময় সংবাদ, দিনাজপুর। রংপুর বিভাগের 4টি রাষ্ট্রায়ত্ত চিনি কল বন্ধ 6 বছর ধরে, অথচ রক্ষণাবেক্ষণে প্রতি মাসেই গুনতে হচ্ছে কোটি টাকা। তবে নতুন বিনিয়োগের মাধ্যমে 2026 সালের মধ্যে উৎপাদনে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার।
একসময় আখের মৌসুম এলেই কর্মচাঞ্চল্যে মুখর থাকত শ্যামপুর চিনিকল, অথচ এখন এই কারখানা নীরব, নিস্তব্ধ। পড়ে আছে বিশাল স্থাপনা, ভারী যন্ত্রপাতি। রংপুর বিভাগের শ্যামপুর, রংপুর, সেতাবগঞ্জ ও পঞ্চগড় এই 4 চিনিকলের মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে 2020 সাল থেকে। বন্ধ হয়ে যাওয়া এসব চিনিকলের শত শত একর জমি, অবকাঠামো এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে প্রতি বছর সরকারের ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। একই সাথে বাড়ছে ঋণের বোঝাও। কিন্তু প্রশ্ন হলো, বন্ধ হওয়া এসব চিনিকলের পিছনে সরকারের ব্যয় করে লাভই বা কী হচ্ছে? সম্প্রতি এসব শিল্প প্রতিষ্ঠানকে নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফিরিয়ে আনা, অলস সম্পদের ব্যবহার নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোগ নিয়েছে সরকার। তবে শ্রমিক নেতারা বলছেন, টেকসই পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে চিনিকল সংশ্লিষ্ট সব পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে। চাষির প্রতিনিধি নেওয়া হোক, শ্রমিকের প্রতিনিধি নেওয়া হোক, এখানে কর্পোরেশনের প্রতিনিধি থাক, এখানে সরকারের প্রতিনিধি থাক, আলোচনা হোক সেখানে কেন এই মিল লস হচ্ছে তার রূপরেখা বের হয়ে আসবে এবং এই মিলগুলো লাভ কিভাবে করা যায় তার জন্য সুন্দর একটা পরিকল্পনা নেওয়া সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ ও আধুনিক পরিকল্পনার মধ্য দিয়ে এসব বন্ধ শিল্প সচল করা গেলে উত্তরের অর্থনীতি অনেক বেশি গতিশীল হবে। চিনিকল কেন্দ্রিক যে কৃষি ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল সেগুলো আবার নতুন করে গড়ে উঠবে এবং ভারী শিল্প গড়ে ওঠার কারণে কৃষির যে প্রাণ চঞ্চলতা সেটা ফিরে আসবে এবং অর্থনীতিতে একটা চাঙ্গাভাব আসা সম্ভব। কর্তৃপক্ষের তথ্য মতে মিলগুলোকে লাভজনক করতে শুধু চিনি উৎপাদন নয়, বরং উপজাত ব্যবহার করে ইথানল, বিদ্যুৎ উৎপাদন এবং বিট সুগার তৈরির আধুনিক প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নিষেধাজ্ঞা কাটিয়ে কাপ্তাই হ্রদে ফের শুরু হয়েছে মৎস্য আহরণ। এতে কর্মচঞ্চল হয়ে উঠেছে পুরো ফিশারি ঘাট। এবছর মাছ অবতরণের রেকর্ড করার প্রত্যাশা বিএফডিসির। 105 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে চেনা রূপে ফিরেছে কাপ্তাই হ্রদ। 725 বর্গ কিলোমিটারের হ্রদের বুক জুড়ে বসেছে জেলে, জাল ও নৌকার মেলা। ভোর হতেই আহরণকৃত মাছ বোটে করে নিয়ে আসা হচ্ছে জেলার সর্ববৃহৎ অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে। মুখর হয়ে উঠেছে পল্টন। ফিশারি ঘাটে আসা মাছ ট্রাকযোগে চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। প্রথম দিনে অবতরণকৃত মাছের মধ্যে চাপিলার পরিমাণ ছিল বেশি। ফিশারি যদি বন্ধ থাকে তাহলে আমাদের একটু চলতে কষ্ট হয়। ফিশারি খুলছে এখন মোটামুটি, আল্লাহ দিলে এখন ভালো চলবো। পরিবার নিয়ে কষ্ট হয়েছে চলতে, এখন খুলছে আলহামদুলিল্লাহ, এখন পরিবার নিয়ে ভালো চলতে পারবো। ঘাটে অবতরণ করা মাছের পরিমাণে খুশি হলেও আকার নিয়ে কিছুটা হতাশ ব্যবসায়ীরা। তবে ব্যবসা ভালো হওয়ার প্রত্যাশা তাদের। মাছের সাইজ ছোট, জাতীয় মাছ বলতে আইর মাছ বা বোয়াল, চিতল, এডি, কাতাল, এডি এখনো আসে নাই। ভালো পর্যাপ্ত পরিমাণে মাছ হয়েছে, সকালবেলা দেখা যায় যে ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর উপরে, মাছ ভালো হইতে পারে। চলতি বছরও মাছ অবতরণ ও রাজস্ব আদায়ে রেকর্ড করার প্রত্যাশা বিএফডিসি কর্তৃপক্ষের। যে পরিমাণ মাছ আসতেছে এটা দিয়ে আমরা আশাবাদী যে গত বছরও আমরা যে পরিমাণ মাছ পেয়েছি এবারও আমরা হয়তো সেই পরিমাণ মাছ আমরা পাবো। বিএফডিসির তথ্য মতে গেল বছর জেলার 4টি অবতরণ কেন্দ্রে প্রথম দিনে 125 মেট্রিক টন মাছ অবতরণ হয়। পুরো বছরে যার পরিমাণ ছিল 10,000 মেট্রিক টন। রাজস্ব আদায় হয় 22 কোটি 60 লাখ টাকা। সময় সংবাদ, রাঙামাটি। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন। গ্রামে দিনের অর্ধেক সময় থাকছে না বিদ্যুৎ। জ্বালানি ঘাটতি স্বীকার করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর। চট্টগ্রামের উন্নয়নে অগ্রাধিকার এজিবির জানালেন অর্থমন্ত্রী। আমদানি রফতানির দীর্ঘসূত্রতা কমাতে একসঙ্গে কাজ করবে বন্দর ও কাস্টমস। এবং কুড়িগ্রামের শূন্য রেখা থেকে বাংলাদেশের যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ। ফেরানোর চেষ্টায় বিজেপি। মেহেরপুরে 5 ঘন্টা পর ছাড়া পেল কৃষক। এই ছিল বাংলা সময়ের এখনকার আয়োজন। এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ধ্রুব। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।